ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 9 কোষে দেখি 19 স্থানাঙ্ক জ্যামিতি সরল রেখাংশের অন্তবিভক্ত ও বহির্বিভক্ত। দেখো পরপর তিনটে ভিডিওতে আমি একের দাগ থেকে এই 10-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের আমরা করব এই 11-এর দাগের সব অঙ্কগুলো, এই 12-এর দাগের সব অঙ্কগুলো করব। তো তোমরা আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। 11 দাগে কী আছে দেখো, বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। একেরটা কী আছে, এল কমা 2m এবং -l + 2m, 2l - 2m বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এখানে 4টে অপশান আছে, যেটা সঠিক সেটাই টিক মারতে হবে। তাহলে আমরা এই যে বিন্দুদ্বয়ের যে স্থানাঙ্ক আছে, এই স্থানাঙ্কের সাহায্যে এই বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। কোনটা হয় দেখব। ওকে, দেখো মনে করো এখানে একটা বিন্দু আছে, এর স্থানাঙ্ক l, 2m, আর এখানে একটা বিন্দু আছে, এর স্থানাঙ্ক মনে করো -l + 2m, 2l - 2m। ওকে, এবার কি বলেছে, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ। তাহলে এটা একটা সরল রেখাংশ দিয়ে আমরা এরকম যোগ করলাম। তাহলে এই যে বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ, এই সরল রেখাংশের এই মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ এই একটা বিন্দু আর এই একটা বিন্দু আছে, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ যেটা, এর মধ্যবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করব। তাহলে এখানে আমি লিখে নেব, দেখো, অতএব মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে সূত্রটা আমরা কি জানি দেখো, x1 + x2/2, আর একটা হচ্ছে y1 + y2/2। তাহলে এইটা হচ্ছে সূত্র। ওকে, এখন দেখো এইটাকে x1 মনে করো, এটা হচ্ছে y1, আর এখান থেকে এইটা হচ্ছে x2, আর এখান থেকে এইটা হলো y2। ব্যাস, এখানে দেখে দেখে শুধু মানটা বসিয়ে দাও। দেখো প্রথমে আছে x1 মানে কত, এখানে l আছে, তাহলে l, তারপরে দেখো এখানে প্লাস, কিন্তু x2 মান দেখো এই l এর আগে মাইনাস আছে, তো এখানে তো প্লাস আসবে। সেই প্লাস আর এই l এর আগে যে মাইনাসটা আছে, এই প্লাস মাইনাসে মাইনাস করে নাও, -l + 2m, নিচে 2 ছিল 2 বসিয়ে দাও। আরেকটা দেখো এখানে y1 আছে, y1 মানে কি 2m, তাহলে 2m প্লাস, আর y2 মানে দেখো 2l - 2m, তাহলে 2l - 2m, এর নিচে 2 চলে আসবে। ওকে, খুব ভালো করে লক্ষ্য করো, এখানে +l আছে আর -l আছে, +l -l কেটে গেল, আর এখানে দেখো +2m আছে আর -2m আছে, তাহলে এইটা কেটে দাও। তাহলে থাকলো কি বলো তো, এখানে 2m রয়েছে /2, আর এখানে দেখো 2l/2 আছে। এবার দেখো এই 2 আর এই 2 কেটে গেল, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে থাকলো এখানে কি দেখো m আছে, এখানে l আছে। ওকে, তাহলে আমরা দেখো এই যে বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক পেলাম কত, m, l। কত নম্বর অপশানে আছে বলো তো m, l? দেখো অপশান ডিতে আছে, তাহলে এটা অ্যান্সার হবে, আমরা এইভাবে লিখব, অ্যান্সার অপশান ডি, m, l। ওকে, 11 দাগে 2-এরটা কী বলেছে দেখো, এ বিন্দু স্থানাঙ্ক আছে দেখো 1,5 এবং বি বিন্দু স্থানাঙ্ক আছে -4,7। বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে পি বিন্দু, দেখো পি বিন্দু অন্তস্থভাবে, তোমরা কিন্তু এই জায়গায় অবশ্যই আন্ডারলাইন করবে, কি বলেছে, অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ। তাহলে পি বিন্দুর ভুজ কোনটা সেটাই আমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ 4টে অপশান আছে, যেটা সঠিক সেটা টিক মারতে হবে। ওকে, দেখো তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেখো 1,5 এবং বি বিন্দুর স্থানাঙ্ক আছে -4,7। এরা কি অনুপাতে বিভক্ত হচ্ছে সেটাও কিন্তু বলা আছে। দেখো এখানে বলা আছে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হচ্ছে। ওকে, মনে করো এরকম একটা সরল রেখা অংশ আছে, ঠিক আছে, এটা হচ্ছে এ বিন্দু, এই এ বিন্দুর স্থানাঙ্ক আছে 1,5, আর এটা মনে করো বি বিন্দুর স্থানাঙ্ক আছে -4,7 আছে। ওকে, আর এরা দেখো অন্তস্থভাবে বিভক্ত হচ্ছে, তাহলে অন্তস্থভাবে বিভক্ত, যে মনে করো এটা পি বিন্দু, এই পি বিন্দু থেকে অন্তস্থভাবে বিভক্ত হচ্ছে, তাহলে কী অনুপাতে দেখো 2:3 অনুপাতে। ওকে, তাহলে আমাদের বের করতে হবে এই পি বিন্দুর ভুজ কত,
ঠিক আছে, তাহলে ভুজ কত হবে সেটাই বের করতে হবে। দেখো ভুজ বলতে কি বোঝায় সেটা আমি পরে আসছি, আগে আমরা এই পি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করব। দেখো তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক এখানে অঙ্কে বলেই দিয়েছে, দেখো অন্তস্থভাবে বিভক্ত হচ্ছে। তাহলে অন্তস্থভাবে বিভক্ত হলে আমাদের এই স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি? দেখো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। আরেকটা হচ্ছে দেখো এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এটাই কিন্তু দেখো পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। ওকে, দেখো এখানে বলে দিয়েছে, দেখো এখানে এইটা আমরা এক্স ওয়ান নেব, তাহলে এটা হবে ওয়াই ওয়ান, এটা হবে এক্স টু, আর এইটা হবে ওয়াই টু। আর এই টুকে আমরা এম মনে করব আর থ্রিকে এন। ওকে, তার মানে এখান থেকে এইটা হচ্ছে, দেখো এখান থেকে এইটা হলো টু, আর এখান থেকে এইটা হচ্ছে থ্রি, 2:3 অনুপাতে এরা বিভক্ত হয়েছে। আর অন্তস্থভাবে বললে কি হয়? অন্তস্থভাবে বললে আমরা এখানে সূত্রটা কি সব জায়গায় প্লাস হবে। আমরা এবার কী করব, দেখে দেখে মানগুলো বসাবো। দেখো এম মানে দেখো টু, তাহলে টু ইন্টু এক্স টু মানে কি আছে? -4, তাহলে -4 এটা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। তারপরে প্লাস আছে এন এক্স ওয়ান, এন মানে দেখো 3 আছে, তাহলে 3 ইন্টু এক্স ওয়ান মানে দেখো 1 আছে। নিচে আছে এম প্লাস এন, মানে দেখো এম মানে হচ্ছে 2 প্লাস আর এন মানে 3। আরেকটা দেখো এম মানে কি আছে? 2 আছে, তাহলে 2 ইন্টু ওয়াই টু মানে দেখো 7 আছে, তাহলে এখানে 7 বসিয়ে দাও। প্লাস এন মানে দেখো 3 আছে, তাহলে 3 ইন্টু ওয়াই ওয়ান মানে এখানে 5 আছে, বাই এম প্লাস এন, এম মানে দেখো 2 আর এন মানে এখানে 3 আছে। দেখো 4 দুগুণে 8, এর আগে মাইনাস আছে, তাহলে -8 প্লাস 3 একে 3, আর নিচে 2 আর 3 যোগ করলে 5 পাবো। এখানে দেখো 7 দুগুণে 14 প্লাস 3 5 15, নিচে দেখো 2 যোগ 3 আছে, তাহলে 5। দেখো 8 থেকে 3 বাদ দিলে আমরা কত পাবো? 5 পাবো, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস আসবে, নিচে 5 আছে। এখানে দেখো 14 আর 15 আছে, তাহলে 14 আর 15 কত হয়? 14 আর 15 হবে যোগ করলে 29, নিচে দেখো 5 আছে। এখন দেখো এই 5 আর এই 5 কেটে দিলাম, তাহলে এখানে সব কেটে গেছে, মানে কি 1, আর এই মাইনাস আছে, তাহলে -1 কমা দেখো এই 29/5। ওকে, তাহলে দেখো আমরা এই পি বিন্দু স্থানাঙ্কটা পেলাম কত? -1, 29/5, এটাই পেলাম। এখন আমাদের কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু উত্তর চাইনি, আমাদের উত্তর চেয়েছে পি বিন্দুর ভুজ। তাহলে ভুজ বলতে কি বোঝায়? দেখো এই যে স্থানাঙ্ক যে সূত্রটা আছে, দেখো এই যে প্রথম অংশটা আছে, দেখো এই যে প্রথম অংশটা, এই অংশটাকে বলা হয় ভুজ। ওকে, আর পরের এই অংশটাকে বলা হয় কি? বলা হয় কোটি। ওকে, তাহলে পি বিন্দুর ভুজ মানে এইটার মান কত পেয়েছি? এইটার মান দেখো 1, আর এইটার মান তো এইটা পেয়েছি, তাহলে পি বিন্দুর ভুজ কত হবে? তাহলে আমরা লিখতে পারি অতএব এই পি বিন্দুর ভুজ সমান কী হবে? -1। তাহলে কত নম্বর অপশানে আছে? দেখো অপশান এতে আছে। তাহলে অ্যান্সারটা আমরা এইভাবে লিখব, দেখো অ্যান্সার এ হচ্ছে -1। ওকে, এরপরে করব, দেখো 11 দাগে 3-এরটা কী আছে? দেখো একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 7,9 এবং -1, -3। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, এখানে 4টে অপশান আছে, কোনটা সঠিক সেটা টিক মারতে হবে। ওকে, তার মানে একটা বৃত্তের দেখো প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বলা আছে, আর আমাদের বের করতে হবে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, আমি এখানে দেখো একটা বৃত্ত এঁকে নিয়েছি, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। ওকে, তাহলে ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে এখান থেকে, দেখো এইটা হলো ব্যাস। ওকে, এই ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বলা আছে, তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুর স্থানাঙ্ক বলা আছে 7,9, আর এই যে বিন্দুটা আছে এই বিন্দুর স্থানাঙ্ক বলা আছে, দেখো কত বলা আছে? -1, -3। তাহলে আমাদের কাছে জানতে চাইছে এই যে বৃত্তের যে কেন্দ্র আছে এই কেন্দ্রের স্থানাঙ্কটা কত। ওকে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। দেখো যেহেতু আমাদের বলে দিয়েছি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে বৃত্তের কেন্দ্র তো এইটা, তার মানে দেখো এখান থেকে এইটার দৈর্ঘ্য যতটা, আবার এখান থেকে এইটার দৈর্ঘ্য ঠিক ততটাই। তাহলে আমরা কি বের করব?
আমরা বের করব তো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, কিন্তু কিভাবে বের করব? দেখো এটা তো বহিস্থভাবে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে, এসব কিছু বলেনি, শুধু আমাদের বলেছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখান থেকে এইটার মান যা, এখান থেকে এইটার মানও তাই, অর্থাৎ কেন্দ্র থেকে এই এখানে আর এখান থেকে এখানে দুজনের মান তো সমান, অর্থাৎ এই যে দুটো বিন্দু আছে, এই একটা আর এই একটা, এই দুটো বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। ওকে, দেখো তাহলে আমরা এখানে লিখে নেব যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে সূত্রটা দেখো আমি লিখেই করছি, x1 প্লাস x2/2 আর একটা হচ্ছে y1 প্লাস y2/2। ওকে, এখন দেখো এইটাকে আমরা x1 মনে করব, এটা হচ্ছে y1, আর এটা x2, এটা হবে y2। ওকে, এবার এই মানটা শুধু আমরা এখানে বসিয়ে দেবো। দেখো তোমরা এরকম সূত্র লিখে তারপরে করতে পারো, তা না হলে কি করবে, দেখো এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তারপরে এর দ্বিতীয়টার সঙ্গে এর দ্বিতীয়টা যোগ করে 2 দিয়ে ভাগ করবে, এইভাবেও করতে পারো। ওকে, দেখো এখানে কি আছে x1, তাহলে x1 মানে 7 আছে, তাহলে 7, এখানে দেখো প্লাস, কিন্তু x2 মানে দেখো -1 আছে, এখানে তো প্লাস আছে, তাহলে এখানে প্লাস আসার কথা, কিন্তু x2 দেখো কত আছে, -1 আছে, তাহলে এই মাইনাস আর এখানে যে প্লাস আসবে সেই প্লাস মাইনাস এটা মাইনাস করে নেব একেবারে 1। ওকে, তাহলে বাই 2। আর একটা হচ্ছে দেখো y1 মানে কি আছে, y1 মানে 9 আছে, তাহলে 9, এখানেও দেখো প্লাস আসবে, কিন্তু দেখো y2-র মান দেখো -3 আছে, তাহলে এই মাইনাস আর এই প্লাস মাইনাসে মাইনাস করে নিলাম 3, নিচে 2। ওকে, তাহলে 7 থেকে 1 বাদ দিলে দেখো 6, নিচে 2, আর 9 থেকে 3 বাদ দিলেও 6 হবে। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো এই 2 দিয়ে 6কে কাটো, তাহলে 3 দুগুণে 6, আবার এই 2 দিয়ে 6কে কাটো, 3 দুগুণে 6 হবে, তাহলে আমরা পাচ্ছি কত, দেখো 3,3 পাচ্ছি। তাহলে দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম কত, 3,3, আর এই বিন্দুটা হচ্ছে তো এই বৃত্তের কেন্দ্র। ওকে, তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, 3,3। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব বৃত্তের, আমরা এখানে লিখে নিয়েছি, লেখার দরকার নেই আর। তাহলে কত নম্বর অপশানে আছে দেখো তো, অপশান এতে আছে, তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, অ্যান্সার অপশান এ 3,3। ওকে, 11 থেকে IV মানে 11 থেকে 4টা করবো। এবার দেখো 2,-5 এবং -3,-2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। এখানে দেখো এটা আন্ডারলাইন করবে, বহিস্থভাবে বিভক্ত করেছে, তাহলে ওই বিন্দুর কোটি, দেখো যেখান দিয়ে এই যে বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ যেখান দিয়ে এই 4:3 অনুপাতে বিভক্ত হয়েছে বহিস্থভাবে, সেই বিন্দুর কোটি সেটাই লিখতে হবে। ওকে, দেখো ও বিন্দুদ্বয়ের স্থানাঙ্কটা বলা আছে, দেখো 2,-5 এবং -3,-2, আর এরা কি অনুপাতে বিভক্ত হচ্ছে, 4:3 অনুপাতে বহিস্থভাবে কিন্তু বিভক্ত হচ্ছে। দেখো 2-এর দাগের অঙ্ক আর এই 4-এর দাগের অঙ্কটা একদম একই। 2-এর দাগে অঙ্কটা কী ছিল, অন্তস্থভাবে বিভক্ত হচ্ছিল, আর এখানে বলা আছে দেখো বহিস্থভাবে। তাহলে বহিস্থভাবে বিভক্ত হলে স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি, দেখো আমরা এখানে সূত্রটা লিখে করব। ওকে, দেখো mx2 - nx1 নিচে কি হবে, m-n হবে, আরেকটা দেখো my2 - ny1 নিচে m-n হবে। দেখো অন্তস্থভাবে বিভক্ত হলে সূত্রটা কী হবে, সব জায়গায় কিন্তু প্লাস চিহ্ন হবে, যেহেতু এখানে অঙ্কেই বলে দিয়েছে বহিস্থভাবে বিভক্ত হচ্ছে, এই জন্য কিন্তু বহিস্থভাবে বিভক্ত হলে সূত্রে দেখো সব জায়গায় মাইনাস চিহ্ন। ওকে, তাহলে কাকে আমরা দেখো x2, y2, x1, y1 কাকে ধরবো, সেটা দেখো আমরা ধরে নেব এই 2কে আমরা x1 মনে করব, আর -5কে y1, আর -3 হচ্ছে x2, আর -2 হচ্ছে y2, আর এখানে দেখো 4:3 আছে, এইটাকে আমরা m মনে করব, আর এইটা হচ্ছে n। ওকে, এবার দেখো দেখে দেখে আমরা শুধু মানটা বসাবো। এখানে কি আছে, mx2, m মানে কত, দেখো m মানে 4 আছে, তাহলে 4 × x2 মানে কত, -3, তাহলে এখানে -3 বসিয়ে দিলাম, এই যে মাইনাসটা আছে এখানে বসিয়ে দাও, তারপরে nx1 আছে, n মানে দেখো কত, 3 আছে, তাহলে 3 × x1 মানে 2 আছে, নিচে দেখো m-n, m মানে 4, তাহলে এই যে মাইনাসটা মাইনাস চলে আসলো, n মানে দেখো 3 আছে, এখানে 3 বসিয়ে দাও,
এটা দেখো my2, এম মানে 4 আছে, তাহলে 4 ইন্টু y2 মানে কত -2 আছে। তারপরে এখানে মাইনাস চিহ্ন, এখানেও মাইনাস চিহ্ন দিয়ে দাও। ny1, এন মানে তো 3, তাহলে 3 ইন্টু y1 মানে কত, দেখো y1 মানে -5 আছে, মাইনাস বলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। নিচে m মাইনাস n আছে, m মানে হচ্ছে 4 মাইনাস n মানে কত 3 আছে। দেখো 4 আর 3 গুণ করলে 3 4 12, কিন্তু 3-এর আগে এখানে মাইনাস আছে, তাহলে -12। এই মাইনাসটা এখানে চলে আসলো, 3 দুগুণে 6, 4 থেকে 3 বিয়োগ করো 1 হবে। এটা দেখো 4 দুগুণে 8, তাহলে দেখো এর আগে মাইনাস, তাহলে -8। এবার দেখো এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, এটা প্লাস হবে। আর 3 আর 5 গুণ করলে 3 5 15, নিচে 4 থেকে 3 বিয়োগ করলে 1। দেখো -12 আর -6, তাহলে দেখো -12 আর -6 যোগ করলে কত হয় 18 হবে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে -18। আর এটা দেখো 15 থেকে 8 বিয়োগ করো, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে 7 হবে, বড় সংখ্যার আগে প্লাস, তাহলে প্লাস চিহ্ন হলে দিতে হয় না। এবার আমরা কি জানি, এখানে 1টা আর বসালাম না, কারণ এদের নিচে কিছু নেই মানে তো 1 আছে। কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছিল, দেখো বহিস্থভাবে বিভক্ত করেছে, তাহলে যেখান থেকে বহিস্থভাবে বিভক্ত করেছিল ওই বিন্দুর কোটি, তাহলে কোটি মানে কি, দেখো আমরা 2-এর দাগে অঙ্ক করার সময় বলেছিলাম, এই যে সূত্রটা আছে দেখো, এই সূত্রের এই প্রথম অংশটাকে বলা হয় কি বলা হয়, ভুজ। ওকে, আর সূত্রের এই দ্বিতীয় অংশটাকে কি বলা হয়, দ্বিতীয় অংশটাকে বলা হয় কোটি। তাহলে দেখো আমাদের এই কোটির মানটা জানতে চেয়েছে, তাহলে এই দ্বিতীয় অংশটার, তাহলে দ্বিতীয় অংশের মানটা আমরা কত পেয়েছি, দেখো 7 পেয়েছি। ওকে, তাহলে এখানে আমরা লিখে দেব অপশান, কত নম্বর অপশান আছে দেখো, তাহলে এরমভাবে লেখো যে ওই বিন্দুর কোটি সমান 7 হবে। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হবে 7, আর এটাই হবে অ্যান্সার। ওকে, 11 দাগে 5-এরটা কী আছে দেখো, পি কিউ আর এর সামান্তরিকের পি বিন্দু স্থানাঙ্ক 1,2, কিউ বিন্দু স্থানাঙ্ক আছে 4,6, আর বিন্দু স্থানাঙ্ক আছে দেখো 5,7 এবং এস বিন্দুর স্থানাঙ্ক আছে x,y। শীর্ষবিন্দু হলে তাহলে আমাদের কাছে জানতে চাইছে এই x,y কত। এখানে 4টে অপশন আছে, কোনটা সঠিক সেটাই ঠিক মানতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই PQR যে একটা সামান্তরিকের কথা বলেছে, প্রথমে আমরা এই সামান্তরিকটা অঙ্কন করে নেব। ওকে, দেখো প্রথমে একটা সামান্তরিকের চিত্র এঁকে নিই। ওকে, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ, এটা আর, আর এইটা হচ্ছে এস বিন্দু। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কী আছে 1,2, কিউ বিন্দু স্থানাঙ্ক দেখো 4,6, তাহলে 4,6, আর বিন্দু স্থানাঙ্ক 5,7, তাহলে 5,7, এস বিন্দু স্থানাঙ্ক আছে x,y। এই x,y এইটার মান আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা কি জানি, একটা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণদ্বয় কোনটা দেখো, পি আর হচ্ছে একটা কর্ণ, তাহলে পি আর টেনে দিলাম, আর একটা হচ্ছে কিউ এস হচ্ছে একটা কর্ণ, তাহলে এই কিউ এস যোগ করে দিলাম। তাহলে এই কর্ণদ্বয় পরস্পর কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এই পি আর কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব, আর কিউ এস কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব। আমরা কি জানি, সামান্তরিকের কর্ণদ্বয়ের ছেদবিন্দু স্থানাঙ্ক কিন্তু সমান একই বেরোবে, মানে পি আর কর্ণের, দেখো পি আর কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা বেরোবে, এই কিউ এস কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক তাই বেরোবে। ওকে, তাহলে প্রথমে আমরা কি বের করব, পি আর কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব। তাহলে পি আর কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, দেখো আমরা সূত্রটা এখানে লিখছি না, দেখো এদের পি আর কর্ণের এদের মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র কি x1 প্লাস x2/2, আর একটা হচ্ছে y1 প্লাস y2/2। আমরা এখানে সূত্র লিখলাম না, আমরা ডাইরেক্ট করব। ডাইরেক্ট কীভাবে করবো বলো তো, দেখো এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে প্রথমে কত আছে 1 আছে, এর প্রথম 5 আছে, তাহলে 1 যোগ 5 নিচে 2, এর দ্বিতীয়টা কি আছে 2 আছে, আর এর দ্বিতীয় দেখো 7 আছে, তাহলে 2 যোগ 7 নিচে 2। ওকে,
দেখো 1 আর 5 যোগ করলে 6, নিচে 2, আর 7 আর 2, দেখো 2 আর 7 যোগ করলে 9, নিচে 2 আছে। আমরা যদি দেখো এই 2 দিয়ে যদি 6কে কাটি তাহলে কত হবে? 3 হবে। তাহলে আমরা কত পাচ্ছি? 3,9 ওকে। তাহলে দেখো এই পি আর কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি কত? 3,9। এবারে এই কিউ এস বিন্দুর, দেখো কিউ এস কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। দেখো তাহলে কিউ এস কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, তাহলে কি করব? এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা যোগ করব। তাহলে এর প্রথমে আছে 4 যোগ এর প্রথমে আছে x, যোগ করে 2 দিয়ে ভাগ করব। আবার দেখো এর দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টার সঙ্গে এর দ্বিতীয়টা যোগ করব। তাহলে দ্বিতীয়টা কি আছে? 6 যোগ এর দ্বিতীয়টা দেখো y আছে, নিচে 2। দেখো আমরা কি জানি? কর্ণদ্বয়ের, দেখো কর্ণদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক কিন্তু সমান হয়। একটা সামান্তরিকের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্কটা সমান হয়। তাহলে পি আর কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা হয়, কিউ এস কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক তাই হবে। ওকে, তার মানে এখানে আমরা পেয়েছি দেখো 3,9 আর এখানে পেয়েছি 4 + x/2 6 + y/2। তার মানে এইটার মান আর এইটার মান কিন্তু সমান। ওকে, তার মানে দেখো এর প্রথমটা সমান, নিশ্চয়ই এর প্রথমটা হবে, আবার এর দ্বিতীয়টা সমান, এর দ্বিতীয়টা হবে। তাহলে আমরা এবারে প্রশ্নানুসারে এবার লিখে নেব। দেখো যে প্রশ্নানুসারে তাহলে এর প্রথমটা কি আছে? দেখো 4 + x/2, তাহলে এর প্রথমটার সঙ্গে কোনটা সমান হবে? 3 সমান হবে নিশ্চয়ই। আরেকটা আমরা এদিকে করব। দেখো এখানেও আমরা লিখে নেব প্রশ্নানুসারে। দেখো এর দ্বিতীয়টা কি আছে? 6 যোগ y, নিচে 2 আছে। তাহলে এর দ্বিতীয়টার সঙ্গে কোনটা সমান হবে? 9/2 সমান হবে। তাহলে এইটা সমান 9/2। ওকে, তাহলে একটা একটা আমরা এবার বের করব। দেখো তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, দেখো তাহলে এটা 4 + x সমান 3 দুগুণে 6। তাহলে দেখো x সমান 6 আছে আর এই 4টা প্লাস আছে, সমান ডান দিকে গেলে কী হবে? -4 হয়ে যাবে। তাহলে অতএব x সমান 6 থেকে 4 বাদ দাও, 2 পাবো। এখানে দেখো 6 যোগ y, এর সঙ্গে দেখো এই 2 গুণ করো, সমান এটা 9 দুগুণে 18। তাহলে 6 দুগুণে 12 যোগ 2y সমান 18। দেখো তোমরা এখানে ডাইরেক্ট করে নিতে পারতো, 6 দুগুণে 12 আর 2y হতো, আর এই 9 দুগুণে 18। ওকে, তাহলে দেখো 2y এখানে 18 আছে, এই 12টাকে এদিকে নিয়ে গেলে কী হবে? -12 হবে। তাহলে দেখো y সমান 18 থেকে 12 বাদ দিলে কত হবে? 6। আর এই 2টা y এর সঙ্গে গুণ হয়ে আছে, ডান পক্ষে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এর নিচে চলে আসবে। আমরা যদি 2 দিয়ে 6কে কাটি তাহলে 3 দুগুণে 6, তাহলে y সমান আমরা পাচ্ছি কত? 3 পেলাম। তাহলে আমাদের বের করতে বলেছিল কি? দেখো বের করতে বলেছিল কিন্তু এই x, y কত। ওকে, তাহলে আমরা তো এখানে পেয়ে গেছি, আমরা এখানে লিখতে পারি অতএব এই x, y সমান x এর মান দেখো 2 পেয়েছি, তাহলে 2, y এর মান 3 পেয়েছি। তাহলে দেখো x সমান x, y এটা 2, 3 পেয়েছি। তার মানে এই x সমান হচ্ছে 2 আর y সমান দেখো 3 পেয়েছি। তাহলে কত নম্বর অপশানে আছে? দেখো x সমান 2 আর y সমান 3, অপশান সিতে আছে। তাহলে অ্যান্সারটা আমরা এইভাবে লিখে দেব, অপশান সি, x সমান 2 আর y সমান 3। ওকে, এরপরে দেখো আমরা এই 12 দাগের অঙ্কগুলো করব। কি আছে দেখো? সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এক একটা কী আছে? একটি বৃত্তের কেন্দ্র সি এবং ব্যাস এবি, এ এবং সি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 6, -7 এবং 5, -2 হলে বি বিন্দুর স্থানাঙ্ক হিসাব করে লিখি। ওকে, তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব যার ব্যাস বলেছে দেখো এবি, এ বিন্দুর স্থানাঙ্ক দেখো 6, -7 আছে, আর সি বিন্দুর স্থানাঙ্ক দেখো 5, -2 আছে। ওকে, অঙ্কে দেখো একটা বৃত্তের কথা বলেছে, তাহলে প্রথমে কি করব? আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেব। দেখো তাহলে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। বৃত্তের ব্যাস বলেছে এবি, তাহলে এইটা যদি বৃত্তের কেন্দ্র হয়
তাহলে এ বি ব্যাস এখান থেকে সোজা এরকমই সরলরেখাটা যাবে। দেখো তাহলে এ বি ব্যাস, এই বিন্দুর নাম দিলাম এ আর এই বিন্দুর নাম দিলাম বি, আর কেন্দ্র হচ্ছে দেখো সি বিন্দু হচ্ছে কেন্দ্র। অঙ্কে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বলা আছে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে 6, এটা এ বিন্দুর স্থানাঙ্ক। আর সি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে দেখো 5, -2 বলা আছে। ওকে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেখো বলা আছে, কেন্দ্র যে সি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে। আমাদের কাছে জানতে চাইছে এই বি বিন্দুর স্থানাঙ্কটা কত। ওকে, তাহলে দেখো এ বি তো একটা সরলরেখা অংশ, তার মানে এ বি সরলরেখা অংশের এই যে এ আর বি বিন্দু আছে, এই এ বি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা মানে কি এই সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা। দেখো আমি জানি এখানে সি বিন্দু স্থানাঙ্ক বলা আছে, তবুও কিন্তু আমরা এই এ বি ব্যাসের মধ্যবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করব। ওকে, দেখো তাহলে আমি এখানে লিখে নেব, দেখো এ বি ব্যাসের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, দেখো এ বিন্দুর যে স্থানাঙ্ক আছে দেখো এটা আমরা x1, এটা y1 ধরে নেব। আর বি বিন্দু স্থানাঙ্ক তো আমরা জানিই না, এটাই তো আমাদের বের করতে হবে। আর এই বি বিন্দু স্থানাঙ্ক আমরা এই x2 আর y2 ধরে নেব। ওকে, দেখো তাহলে এ বি ব্যাসের মধ্যবিন্দু স্থানাঙ্ক দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি, দেখো x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। ওকে, তাহলে x1 মানে দেখো 6 আছে, তাহলে 6 এখানে দেখো যোগ x2 মানে x2/2 আছে। আবার দেখো y1 মানে কি আছে -7 আছে, তাহলে -7 প্লাস y2 মানে কি y2 মানে y2ই আছে, বসিয়ে দাও /2। তাহলে দেখো এ বি ব্যাসের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কত পাচ্ছি, এইটা পাচ্ছি। কিন্তু অঙ্কে দেখো বলা আছে এই যে কেন্দ্র সি বিন্দু এর স্থানাঙ্ক বলা আছে। দেখো এ বি ব্যাসের মধ্যবিন্দু মানে কি সি বিন্দু, তো কারণ এখান থেকে একটা ব্যাসের দেখো এখান থেকে কেন্দ্র পর্যন্ত যতটা হয়, ঠিক এই কেন্দ্র থেকে আবার এই পর্যন্ত দুজনের দৈর্ঘ্যটা সমান হয়। তার মানে এই সি বিন্দু হচ্ছে এ বি ব্যাসের মধ্যবিন্দু, আর তার স্থানাঙ্ক কিন্তু বলা ছিল দেখো 5, তার মানে আর আমরা বের করছি দেখো এ বি ব্যাসের মধ্যবিন্দু স্থানাঙ্ক এইটা, তার মানে এইটা সমান নিশ্চয়ই এইটা হবে। তার মানে এর প্রথমটা সমান এর প্রথমটা, অর্থাৎ এর প্রথমটা এইটার সমান 5 হবে, আর এর দ্বিতীয়টার সমান -2 হবে। ওকে, দেখো তাহলে আমরা এবার লিখে নেব, দেখো প্রশ্নানুসারে প্রথমটা দেখো 6 যোগ x2/2, তাহলে এর প্রথমটা সমান এর প্রথমটা হবে কত আছে 5 আছে, তাহলে 6 যোগ x2 সমান কোনাকুনি গুণ করলে 5×2 = 10, তাহলে x2 সমান 10, এই 6টাকে ওদিকে নিয়ে যাও -6 হয়ে যাবে। তাহলে অতএব এই x2 সমান কত পাচ্ছি 10 থেকে 6 বিয়োগ করলে 4। এবারে এইটা দেখো -7 প্লাস y2/2, তাহলে এর দ্বিতীয়টা সমান এর দ্বিতীয়টা হবে মানে -2 আছে, তাহলে এখানে এইটা সমান -2 নিতে পারি। এখানে তোমরা প্রশ্নানুসারে লিখে দেবে। ওকে, আমরা যদি কোনাকুনি গুণ করি দেখো -7 প্লাস y2, 2×2 = 4, কিন্তু দেখো এর আগে মাইনাস, তাহলে -4। দেখো এখানে y2 সমান এখানে -4 আছে, এই যে -7 আছে এটা সনসনের ডান দিকে নিয়ে যাব, তাহলে কী হবে +7 হয়ে যাবে। তাহলে এই y2 সমান 7 থেকে 4 বিয়োগ করো, তাহলে 3 হবে। তাহলে দেখো x2 সমান 4 পেলাম, আর y2 সমান কত পেলাম 3 পেলাম। তার মানে x2 সমান দেখো 4 আর y2 সমান 3 পেয়েছি। তাহলে দেখো আমরা বি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি 4,3। তাহলে উত্তরটা আমাদের কাছে জানতে চেয়েছিল বি বিন্দু স্থানাঙ্ক হিসাব করি, তাহলে উত্তরটা আমরা লিখে দেবো এইভাবে। অতএব বি বিন্দুর স্থানাঙ্ক সমান 4,3। দেখো এটা কোত্থেকে পেলাম, কারণ x2 আর y2 ধরে নিয়েছিলাম বি বিন্দু স্থানাঙ্ক, তাহলে x2 সমান 4, তাহলে এটা হচ্ছে x2, আর y2 সমান 3, তাহলে এটা তো y2, অর্থাৎ y2 সমান 3 বেরিয়েছে। ওকে, তাহলে এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা 12 দাগে 2 অঙ্কটা করব। কি আছে দেখো, পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে 6 একক এবং 4 একক।
পিকিউ সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক লিখি। তাহলে এখানে দেখো পি ও কিউ দুটো বিন্দুর কথা বলেছে। একটা পি বিন্দুটা প্রথম পাদে অবস্থিত আর কিউ বিন্দু হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত। এক্স অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব বলেছে 6 একক, আর ওয়াই অক্ষ থেকে দেখো কিউ বিন্দুর দূরত্ব হচ্ছে 4 একক। ওকে, তাহলে আমাদের কাছে জানতে চাইছে এই যে পি কিউ যে সরলরেখা অংশ তার মধ্যবিন্দু স্থানাঙ্ক। ওকে, আমি এখানে দেখো একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ টেনে নিয়েছি। তাহলে এটা কি হবে বলো তো? এটা হলো এক্স এক্স ড্যাশ, এটা ওয়াই আর এটা হলো ওয়াই ড্যাশ, ঠিক যেভাবে তোমরা গ্রাফ পেপারে লেখচিত্র করেছিলে। ওকে, এবার দেখো আমাদের এখানে যেহেতু পি বিন্দু আর কিউ বিন্দুর অবস্থান বলে দিয়েছে প্রথম আর তৃতীয় পাদে, তাহলে দেখো এইটা হচ্ছে প্রথম পাদ। প্রথম পাদ, দেখো কোনো বিন্দু যদি প্রথম পাদে অবস্থান করে তাহলে কিভাবে হবে বলো তো? এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে প্রথমে ডান দিকে আসতে হবে অর্থাৎ এক্সের প্লাসের দিকে, তারপরে এখান থেকে সোজা উপরে যেতে হবে অর্থাৎ ওয়াইয়ের প্লাসের দিকে, তার মানে এদিকেও প্লাস উপরের দিকেও প্লাস, তাহলে এটা হবে প্লাস কমা প্লাস। এটা হচ্ছে দ্বিতীয় পাদ। তাহলে দ্বিতীয় পদে কোনো বিন্দু অবস্থান করলে তাহলে কিভাবে যাবে? প্রথমে দেখো এই মূল বিন্দু থেকে বাঁ দিকে আসবে অর্থাৎ এক্সের মাইনাসের দিকে, এখান থেকে সোজা ওয়াইয়ের প্লাসের দিকে যেতে হবে, এই জন্যে এখানে মাইনাস কমা প্লাস হবে। এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদে কোনো বিন্দু অবস্থান করে তার মানে এই মূল বিন্দু থেকে প্রথমে এক্সের মাইনাসের দিকে আসবে, ঠিক এখান থেকে সোজা নিচের দিকে অর্থাৎ ওয়াইয়ের মাইনাসের দিকে, তাহলে এদিকেও দেখো মাইনাসের দিকে আসছে, আবার নিচে মানে কি ওয়াইয়ের মাইনাসের দিক, তাহলে তৃতীয় পদটা হবে মাইনাস কমা মাইনাস। ওকে, এটা হলো চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদে কোনো বিন্দু অবস্থান করলে তার মানে এই মূল বিন্দু থেকে প্রথমে এক্সের প্লাসের দিকে যেতে হবে, তারপর এখান থেকে সোজা ওয়াইয়ের মাইনাসের দিকে, তার মানে প্রথমে হচ্ছে প্লাস তারপরে মাইনাস, তাহলে প্লাস কমা মাইনাস। তাহলে এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ। এবার অঙ্কে কি বলেছে দেখো, অঙ্কে বলা আছে পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পদে, তার মানে পি বিন্দু হচ্ছে প্রথম পদে অবস্থান করছে। এই প্রথম পদে অবস্থান করছে কিভাবে বলে দিয়েছে দেখো, এক্স অক্ষ থেকে দূরত্ব বলেছে 6 একক আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলেছে 4 একক। তাহলে দেখো ওয়াই অক্ষ মানে কোনটা? ওয়াই অক্ষ মানে কিন্তু এইটা, এইটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে বলেছে, তাহলে এখান থেকে এদিকে যাবে। ওকে, যেহেতু পি বিন্দু অবস্থান করছে কোথায়? প্রথম পদে, তাহলে দেখো এখান থেকে যদি 4 একক এদিকে যায় তাহলে এই 1 2 3 4, আর এক্স অক্ষ থেকে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে বলেছে 6 একক দূরে, তাহলে এখান থেকে ওপরের দিকে দেখো, এখান থেকে নিচের দিকে আসলেও এক্স অক্ষ থেকে দূরে, ওপরের দিকে গেলেও এক্স অক্ষ থেকে দূরে। তাহলে আমরা কোনটা নেব? যেহেতু বলেছে দেখো পি বিন্দু অবস্থান কোথায় কোথায় কোন পদে অবস্থিত? প্রথম পদে, তার মানে এখান থেকে নিশ্চয়ই ওপরের দিকে যাবে, অর্থাৎ পি বিন্দুর দূরত্ব এই এক্স অক্ষ থেকে 6 একক, তাহলে এখান থেকে সোজা ওপরের দিকে যাব 6 একক। দেখো তাহলে 1 2 3 4 5 6, এই বিন্দুটা হবে, এটা কি পি বিন্দু হবে। আর এর স্থানাঙ্ক তাহলে কত হবে বলো তো? দেখো এখান থেকে প্রথমে 4 এসেছে, তারপর এখান থেকে 6, এটাও এক্সের প্লাসের দিক, এখান থেকে উপর উঠছে মানে ওয়াইয়ের প্লাসের দিক, তাহলে এটা 4, 6 হবে। এবারে দেখো কিউ বিন্দু, কিউ বিন্দুটা কোন পদে অবস্থিত বলেছে? কিউ বিন্দু দেখো তৃতীয় পদে বলেছে, তাহলে তৃতীয় পদে অবস্থান করলে তার মানে প্রথমে এদিকে আসতে হবে এক্সের মাইনাসের দিকে, তারপরে এখান থেকে সোজা ওয়াইয়ের মাইনাসের দিকে অর্থাৎ নিচের দিকে আসতে হবে। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত বলেছে? ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক বলেছে, তাহলে এখান থেকে এদিকে আসবো 4 একক, 1 2 3 4। ওকে, আর এক্স অক্ষ থেকে 6 একক দূরে বলেছে, এক্স অক্ষ হচ্ছে এইটা 6 একক, দেখো এখান থেকে নিচের দিকেও আসা যায় ওপরের দিকেও আসা যায়, কিন্তু অঙ্কে বলা আছে দেখো কিউ বিন্দু অবস্থান কোথায়? কিউ বিন্দু হচ্ছে তৃতীয় পদে অবস্থিত। তাহলে আমাদের তৃতীয় পদে অবস্থিত হতে গেলে কি করতে হবে? এখান থেকে সোজা নিচের দিকে আসতে হবে। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্বটা কত? 6 একক, তাহলে এখান থেকে সোজা নিচের দিকে চলে এসো অর্থাৎ ওয়াইয়ের মাইনাসের দিকে, তাহলে 1 2 3 4 5 6 একক এখানে আসবে, আর এটা হচ্ছে কিউ বিন্দু। ওকে, তাহলে এর স্থানাঙ্কটা কত হবে? দেখো প্রথমে এখান থেকে এক্সের মাইনাসের দিকে 4 এসেছে 4 একক, তাহলে এখানে -4 কমা, তারপরে দেখো এখান থেকে সোজা নিচের দিকে নেমেছে কত? 6 একক, তাহলে ওয়াইয়ের এটা মাইনাসের দিক, তাহলে এটা -6 হবে। তাহলে দেখো
পি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি, কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে পি কিউ এই বিন্দু দুটো দেখো আমরা সরল রেখার সাহায্যে যোগ করব। তাহলে এটা দেখো সরলরেখার সঙ্গে যোগ করে দিলাম। তাহলে পি ও কিউ বিন্দুর মধ্যবিন্দু কোনটা? এই বিন্দুটা। তাহলে এর স্থানাঙ্ক আমাদের কাছে জানতে চাইছে, আর আশা করি তোমরা বুঝতে পারছো যে এর স্থানাঙ্কটা কত হবে। ওকে, তাহলে আমরা এবারে কী বের করব? পি ও কিউ সরল রেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। দেখো, তাহলে আমরা এখানে লিখে নেব, দেখো পি কিউ সরল রেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, দেখো পিকিউ সরলরেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি? x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। আমরা এখানে ডাইরেক্ট করব, আর সূত্র লিখছি না, ঠিক আছে? তো আমরা কিভাবে করব? দেখো এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এর প্রথমে কত আছে? 4 আছে। তাহলে 4 যোগ এর প্রথমে দেখো -4 আছে, তাহলে এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো -4 বাই 2। আরেকটা হবে, দেখো এর দ্বিতীয়টার সঙ্গে এর দ্বিতীয়টা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এর দ্বিতীয়টা কি আছে? 6 আছে। তাহলে 6 যোগ হবে কার এর সঙ্গে? কত? -6 যোগ হবে। তাহলে এখানে -6। ওকে, নিচে 2। পরের লাইনে দেখো 4 আছে, আর এই প্লাস মাইনাসে কী হয়? -4 হবে, নিচে 2। এখানে দেখো 6 আছে, আর এই প্লাস মাইনাসে -6, নিচে 2 আছে। দেখো এই +4 আর -4 কেটে গেল, এদিকেও +6 -6 কেটে গেল। তাহলে প্লাস মাইনাসে কেটে গেলে কী হয়? 0 হয়, নিচে 2। এখানেও দেখো 0 হবে, নিচে 2 হবে। তাহলে 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়? 0 হয়। তাহলে 0, 0। তাহলে দেখো পিকিউ সরলরেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেলাম 0, 0। দেখো আমি তোমাদের বললাম যে তোমরা নিশ্চয়ই উত্তর বুঝতে পেরেছো, কারণ এই মূল বিন্দু স্থানাঙ্ক কী হয়? মূল বিন্দু স্থানাঙ্ক হয় এই 0, 0। ওকে, আর আমাদের দেখো এই পিকিউ সরলরেখা অংশের মধ্যবিন্দু মানে তো এইটা মূল বিন্দু, অর্থাৎ এই মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছি দেখো 0, 0, আর এটাই হবে অ্যান্সার। ওকে, 12 দাগের 3 অঙ্কে কী বলা আছে? দেখো এ ও বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দুদ্বয়ের প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে 8 একক ও 6 একক। তাহলে এ বি সরল রেখা অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক লিখি। দেখো 2 দাগের অঙ্ক আর 3 দাগের অঙ্ক একদম একই। ওকে, ওখানে প্রথম আর তৃতীয় পাদ বলেছিল, এখানে দ্বিতীয় আর চতুর্থ পাদ বলেছে। ওকে, এখানে দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব বলেছিল 6 একক, এখানে আছে 8 একক। এখানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক বলেছে, এখানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব দেখো 6 একক বলেছে। একই প্রসেসে আমরা অঙ্কটা করব। ওকে, দেখো আমি এখানে একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ টেনে নিয়েছি, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। অঙ্কে কী বলেছে? দেখো এ ও বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত। তাহলে এ বিন্দু হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদ হচ্ছে এইটা। ওকে, আর বি বিন্দু এই চতুর্থ পাদে অবস্থিত। এবার দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব কত বলেছে? 8 একক, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলেছে 6 একক। তাহলে ওয়াই অক্ষ কোনটা? ওয়াই অক্ষ হচ্ছে এইটা, হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত বলেছে? 6 একক। তাহলে যেহেতু এ বিন্দু এই দ্বিতীয় পাদে অবস্থিত হতে হবে, তাহলে কি করব? এই ওয়াই অক্ষ থেকে 6 একক তাহলে কোন দিকে আসবে? বাঁ দিকে আসবে, কারণ দ্বিতীয় পদে অবস্থিত হলে প্রথমে এক্সের মাইনাসের দিকে আসতে হবে, তারপরে এখান থেকে সোজা উপরের দিকে অর্থাৎ ওয়াইয়ের প্লাসের দিকে। ওকে, এই জন্য দেখো এখানে আছে মাইনাস প্লাস, প্রথমে মাইনাসের দিকে তারপরে প্লাসের দিকে। তাহলে দেখো ওয়াই অক্ষ থেকে 6 একক বলেছে, দেখো তাহলে 1, 2, 3, 4, 5, 6 একক আসলাম। এবার এখান থেকে সোজা দেখো এটা হচ্ছে এক্স, এটা এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে দূরত্ব বলে দিয়েছে দেখো 8 একক। তাহলে এখান থেকে সোজা উপরের দিকে যাব 8 একক। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 একক। তাহলে এই আসছে, তাহলে এটা হচ্ছে এ বিন্দু। তাহলে এর স্থানাঙ্কটা কত হবে বলো তো? দেখো প্রথমে আমরা 6 একক এসেছি এক্সের মাইনাসের দিকে, তারপরে 8 একক গেছি ওয়াইয়ের প্লাসের দিকে, তার মানে মাইনাসের দিকে দেখো 6 একক, তাহলে -6, উপরে 8 একক গেছি। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক এটা।
এবার দেখো বি বিন্দু বলেছে চতুর্থ পাদে অবস্থিত, তাহলে চতুর্থ পাদ এখানে আছে। তাহলে চতুর্থ পাদে কোনো বিন্দু অবস্থিত হতে গেলে তাহলে প্রথমে কী হবে, এই মূল বিন্দু থেকে এক্সের প্লাসের দিকে যেতে হবে, তারপরে এখান থেকে সোজা নিচের দিকে অর্থাৎ ওয়াইয়ের মাইনাসের দিকে যেতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, 6 একক। তাহলে দেখো এই 1 2 3 4 5 6 একক এলাম। এবার এখান থেকে সোজা আমাদের আসতে হবে কোথায়, নিচের দিকে। কত, কারণ এটা তো এক্স অক্ষ থেকে দূরত্ব কত, 8 একক বলেছে, তাহলে সোজা নিচের দিকে আসবে। দেখো তাহলে 1 2 3 4 5 6 7 8 একক। তাহলে এই হচ্ছে, তাহলে এটা হচ্ছে বি বিন্দু। আর বি বিন্দু স্থানাঙ্ক তাহলে কত হবে, প্রথমে দেখো এক্সের প্লাসের দিকে 6 একক গেছে, তারপরে ওয়াইয়ের মাইনাসের দিকে 8 একক। তাহলে +6, প্লাস তো লিখতে হয় না, আর -8 হবে। -8 কেন, দেখো এখান থেকে এই চতুর্থ পদে অবস্থিত হতে গেলে মূল বিন্দু থেকে ডান দিকে আসবে, তারপরে নিচের দিকে অর্থাৎ ওয়াইয়ের মাইনাসের দিকে। দেখো প্রথমে প্লাস তারপরে মাইনাস, তাহলে প্রথম মানটা কী হবে, প্লাস হবে, আর দ্বিতীয় মানটা দেখো মাইনাস হবে এর আগে, এই জন্য -8 হয়েছে। তাহলে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এই এ আর বি বিন্দুদ্বয় আমরা সরল রেখা অংশের সাহায্যে যোগ করব। দেখো দেখো এ আর বি বিন্দুদ্বয় দেখো পুরো এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক দেখো মূল বিন্দুতে মিলিত হয়েছে। আশা করছি তোমরা উত্তরটা বুঝতে পারছো যে মূল বিন্দু স্থানাঙ্ক কত, 2-এর অঙ্কেতেও ছিল। তাহলে আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে এ বি সরলরেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ওকে, দেখো তাহলে আমরা এখানে প্রথমে লিখে নেব, দেখো যে এ বি সরল রেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ বি সরলরেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্রটা কী বলো তো? তাহলে দেখো মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি, x1 + x2/2 আর y1 + y2/2। তো এখানে আমরা সূত্র লিখব না, আমরা ডাইরেক্ট করব। দেখো দেখো এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এর প্রথমে আছে -6 আর এখানে আছে +6। তাহলে দেখো -6 এর সঙ্গে এর প্রথমের সঙ্গে এর প্রথমে কি আছে, 6 আছে, নিচে 2 দিয়ে ভাগ করে দেব, কমা। আর এটা দেখো এর দ্বিতীয়টা আছে 8 আর এর দ্বিতীয় আছে -8, তাহলে 8 যোগ এটা দেখো দ্বিতীয়টা কি -8 আছে, তাহলে এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ওকে, সমান -6 + 6 নিচে 2, এটা দেখো 8 ± -8, সরি এটা 8, হ্যাঁ, আর নিচে 2 হবে। এবার দেখো এই যে -6 আর +6 কেটে দিলাম, আর এখানে +8 আর -8 কেটে গেল, তাহলে উপরে কি প্লাস মাইনাসে কেটে গেছে মানে 0, 0/2, এখানেও 0/2। তাহলে কী হবে, 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কী হয়, 0 হয়, তাহলে 0, 0। তাহলে এ বি সরলরেখা অংশে দেখো এ বি সরলরেখা অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কত পাচ্ছি, 0, 0। যেহেতু এটা দেখো এই মূল বিন্দু দিয়ে গিয়েছিল, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক কত হয়, 0, 0। তাহলে এ বি সরলরেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এই 0, 0, আর এটাই হবে অ্যান্সার। ওকে, 12 দাগে 4-এর অঙ্কটা করব। কি আছে দেখো, এ বি সরলরেখা অংশের উপর পি একটি বিন্দু এবং এপি সমান পিবি, এও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3, -4 এবং -5,2। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক লিখি। ওকে, দেখো তাহলে অঙ্কে বলেছে দেখো এ বি সরলরেখা অংশ, তাহলে প্রথমে আমরা একটা এ বি সরলরেখা অংশ নিয়ে নেব। দেখো এই বিন্দুটার নাম হচ্ছে এ আর এই বিন্দুটার নাম হচ্ছে বি, তাহলে এ বি সরলরেখা অংশ। এবার বলছি এই এ বি সরলরেখা অংশের উপর পি একটি বিন্দু নাও, তাহলে মনে করো এখানে এই যে বিন্দুটা নিলাম এইটা মনে করো পি বিন্দু। দেখো এমনভাবে নিতে বলেছে যাতে এপি সমান এই পিবি হয়, অর্থাৎ এপি সমান পিবি, মানে এখান থেকে এইটার মান যা, আবার এখান থেকে এইটার মান তাই। দেখো এ বিন্দু স্থানাঙ্ক বলা আছে, দেখো এ বিন্দু স্থানাঙ্ক কত আছে, 3, -4, আর বি বিন্দু স্থানাঙ্ক বলা আছে দেখো -5, 2 বলা আছে। ওকে, যেহেতু দেখো এ পির মান যতটা পি বির মান ঠিক ততটা, তার মানে এই এ বি
দেখো এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এইটা পি বিন্দু, তার মানে এখানে আমাদের পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি দেখো যে এ বি সরলরেখা অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করব, আর এ বি সরলরেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানেই তো পি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, দেখো তাহলে আমরা বের করব দেখো এ বি সরলরেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে লেখাটা আমরা এইভাবে লিখব দেখো এ বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, দেখো এ বি সরলরেখা অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক মানেই তো পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা এই মধ্যবিন্দু স্থানাঙ্কটা বের করব। তাহলে সূত্রটা কী বলো তো, x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। তো আমরা এখানে ডাইরেক্ট লিখবো দেখো এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে দেখো 3 যোগ, এখানে এর প্রথমটা 3 আছে আর এর প্রথমে কি আছে -5, নিচে 2। আরেকটা দেখো এর দ্বিতীয়টা কি -4 আছে, তাহলে -4 যোগ এখানে 2 আছে, এর দ্বিতীয়টা কত 2 আছে, তাহলে 3 প্লাস মাইনাসে -5 নিচে 2। এখানে দেখো -4 প্লাস 2 বাই 2 আছে। পরের লাইনে দেখো 5 থেকে 3 বাদ দিলে 2, আর বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে মাইনাস এর নিচে 2। এখানে দেখো 4 থেকে 2 বাদ দিলে 2, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে -2। এবারে যদি আমরা কেটে দিই দেখো উপরে 2 আর নিচে 2 কেটে দিলাম, এখানেও উপরে 2 নিচে 2 কেটে দিলাম, তাহলে দেখো ওপর নিচে সব কেটে গেলে কি হয় 1 হয়। তাহলে এখানে 1 কিন্তু এর আগে মাইনাস আছে মাইনাস, আর এখানেও ওপর নিচে কেটে গেছে 1 কিন্তু এর আগে মাইনাস আছে। তাহলে দেখো এ বি, দেখো এ বি সরলরেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাচ্ছি -1, -1, আর এটাই তো পি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব দেখো, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক সমান -1, -1, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা করব দেখো 12 দাগে 5-এরটা কী আছে দেখো, এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 7,3 এবং 2,6। এ ও সি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক এবং এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক লিখি। এখানে কিন্তু আমাদের দুটো উত্তর চাইছে দেখো, এ ও সি বিন্দুদ্বয়ের স্থানাঙ্কটা কত আর এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ওকে, এখানে কি বলেছে দেখো এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল। অক্ষদ্বয় মানে কি, একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এখানে দেখো আমি একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ টেনে নিয়েছি, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। ওকে, আর এইটা হচ্ছে মূল বিন্দু। অঙ্কে দেখো এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল বলেছে। অক্ষদ্বয় মানে কোনটা, এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ওকে, তাহলে দেখো বি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে দেখো 7,3। তাহলে এই যে আয়তক্ষেত্রটা আছে এবিসিডি, এই আয়তক্ষেত্রটা কোথায় আছে বলো তো, ঠিক এই জায়গায় কিন্তু আয়তক্ষেত্রটা অবস্থান করবে। কেন দেখো বি বিন্দু আর ডি বিন্দুর যে স্থানাঙ্কটা বলা আছে দেখো ওদের আগে কিন্তু মাইনাস নেই, তার মানে প্লাস প্লাস এই পাদে অবস্থিত হবে। ওকে, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক বলেছে 7,3। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে মূল বিন্দু, তাহলে 7,3 এখান থেকে আমরা 7 ঘর এক্সের দিকে এদিকে যাব, এখান থেকে এই মূল বিন্দু থেকে ডান দিকে দেখো, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এই 7 আসলো, তারপরে 3 আছে, তাহলে এখান থেকে সোজা 3 ঘর উপরে দেখো, তাহলে 1, 2, 3। তাহলে এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুটা হবে বি বিন্দু, যার স্থানাঙ্ক বলা আছে দেখো 7,3 বলা আছে। ওকে, এবারে দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে 2,6। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা কীভাবে পাবো, প্রথমে আছে 2, তাহলে এই হচ্ছে মূল বিন্দু, এখান থেকে শুরু হয়, তাহলে এখান থেকে 2 ঘর যাও 1, 2। তারপরে দেখো 6 আছে, তাহলে এখান থেকে সোজা 6 ঘর উপরে চলে যাব দেখো, তাহলে 1, 2, 3, তারপরে 4, 5, এই 6। ওকে, এইটা হচ্ছে ডি বিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, 2,6।
ওকে, তাহলে দেখো এই বি বিন্দু আর ডি বিন্দু স্থানাঙ্ক বলা ছিল, সেটা তো আমরা এখানে দেখো বসিয়ে দিয়েছি। তাহলে এইগুলো আমরা যোগ করব। দেখো এখান থেকে দেখো এখান থেকে সোজাসুজি সরলরেখা যোগ করব। তাহলে এখান থেকে এই যোগ করে দিলাম, তারপরে এইটা যোগ করব, তারপরে এখান থেকে এইটা টানবো। ওকে, তাহলে এইটা হবে এ বিন্দু। তাহলে এই জায়গাটা আমরা এ নাম দেব। দেখো এটা এ, এটা বি, তাহলে এটা কি হবে? সি বিন্দু হবে। ওকে, তাহলে দেখো এ বি সি ডি আয়তক্ষেত্রটা পেয়ে গেলাম। কিন্তু প্রথম আমাদের কাছে জানতে চেয়েছে দেখো এই এ বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে এ ও সি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক কত সেটা আমরা কিভাবে বের করব? দেখো তাহলে প্রথমে আমরা এখানে লিখে নেব যে এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা কীভাবে পাবো? দেখো এ বিন্দুটা হচ্ছে এই এখানেই আছে। তাহলে দেখো এখান থেকে হচ্ছে শুরু হবে, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এখান থেকে ক ঘর? দেখো এখান থেকে এই 1 2, তাহলে এখান থেকে সোজা উপরে যাচ্ছে। তাহলে এই হচ্ছে 2। তাহলে প্রথমে এক্স অক্ষ বরাবর কত আছে? 1 2, তাহলে এখানে 2 লেখো, কমা। এবার এখান থেকে উপরে এই পর্যন্ত ক ঘর আছে দেখো। তাহলে এখান থেকে এই 1 2 3 আছে। তাহলে 2 3, এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে পাবো? দেখো আমি প্রথমে লিখে নেব। দেখো যে সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কীভাবে পাবো? দেখো সি বিন্দুর স্থানাঙ্ক এখানে পৌঁছেছে কিভাবে? প্রথমে দেখো এখান থেকে এই এসেছে, তারপরে এখান থেকে এই গেছে, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর কত গেছে? দেখো এই হচ্ছে মূল বিন্দু। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7 লিখে দাও। তাহলে 7 কমা, আর এখান থেকে এইটা কত বলো তো? দেখো এখান থেকে এইটা তো দেখো এখান থেকে এইটার মান যতটা, মানে যে ক ঘর আছে ঠিক এখান থেকে এইটা সেই ক ঘর আছে। তাহলে আমরা এখান থেকে ডি বিন্দু পর্যন্ত ক ঘর আছে যা হবে এখান থেকে, তার মানে সি বিন্দু পর্যন্ত তাই আছে। ওকে, তাহলে এখান থেকে এইটা গুনো। দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 ঘর আছে এখানে। তাহলে এখান থেকে নিশ্চয়ই কিন্তু 6 ঘর হবে। দেখো 1 2 3 4 5 6 হবে। ওকে, তাহলে দেখো এখান থেকে এইটা হচ্ছে 7 আর এখান থেকে এইটা হবে 6। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক দেখো 7,6। ওকে, তাহলে আমাদের প্রথম যে উত্তরটা চেয়েছিল দেখো এ বিন্দুর স্থানাঙ্ক আর সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা লিখে নেব এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,3 আর সি বিন্দুর স্থানাঙ্ক 7,6। ওকে, এবার আমাদের কাছে জানতে চেয়েছে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এসি কর্ণটা আমরা এঁকে নেব। দেখো এসি কর্ণ হচ্ছে এইটা। তাহলে এর মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে এই জায়গায় মনে করো এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এই যে দেখো এ বি সি ডি যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে এই বিন্দুর স্থানাঙ্ক। দেখো তাহলে আমরা লিখে নেব। দেখো অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, তাহলে স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র তোমরা নিশ্চয়ই জানো। দেখো x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। তো আমরা এখানে সূত্র লিখব না, ডাইরেক্ট করব। কিভাবে করব? দেখো এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা, যেহেতু এ আর সি মানে এসি কর্ণের মানে এ বিন্দু আর সি বিন্দুটা নিতে হবে। তাহলে এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এর প্রথমে আছে 2 আর এর প্রথমে আছে 7। তাহলে 2 যোগ 7, নিচে কত? 2 দিয়ে ভাগ করতে হয়। এবার দেখো এর দ্বিতীয়টা আছে 3 আর এর দ্বিতীয়টা আছে 6। তাহলে 3 যোগ 6/2। দেখো 2 আর 7 যোগ করলে 9, নিচে 2। আর এখানে দেখো 3 আর 6 যোগ করলে 9, নিচে 2। তাহলে আমরা এসি কর্ণের দেখো মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে এই যে এসি কর্ণ ছিল, এই এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কত পেলাম? 9/2 পেলাম, 9/2। ওকে, তাহলে দেখো এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক 9/2, 9/2, আর এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।